ইভেন ম্যাক্স ওয়েবারও যে এই যে আমি আপনি পড়ি এই সার্টিফিকেট যে বাজারে বিক্রি হয়, যে এই সার্টিফিকেট যত দরে বিক্রি হয় সেই সার্টিফিকেট সেই ব্যক্তির সোশ্যাল স্ট্যাটাস তত উঠে। যে সার্টিফিকেটে বিক্রি হয় না সেই সার্টিফিকেট সোশ্যাল স্ট্যাটাস উঠে না, সেই সার্টিফিকেটের কোনো মূল্যায়ন তৈরি হয় না। তাহলে এই যে একটা প্রকল্পের মধ্যে প্রজেকশনের মধ্যে আছি, এখন ওয়ার্ল্ডে স্টেম শিক্ষা চলছে, স্টেম সফট স্কিল নিয়ে কথা বলা হচ্ছে। এখন আপনার এখানে দেখেন, আমি একটু বলি, বাংলাদেশের এই যে R&D সেক্টর, বাংলাদেশে কত ওয়ার্ল্ডের প্রথম দ্বিতীয় এরকম একটা অবস্থানে আছে, তাই তো? এতদিন ধরে আছে। বাংলাদেশের কটা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ফ্যাশন ডিজাইনের কোর্স পড়ানো হয়? কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে? একটাও না। আপনি কোনোদিন ভাবছেন যে আমার ডিজাইনার তৈরি করতে হবে? কারণ আপনি মনে করছেন যে কেবল এবং কেবলমাত্র ওই সস্তা শ্রম দিয়ে যেহেতু আপনি বাজারটা দখল করেছেন, তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি কি হয়েছে? বাংলাদেশ আজকে বিনিয়োগ বোর্ড, যদি আমি এবার পুঁজিপতিদের জায়গা থেকেও বলি, আপনি বলেন তো এত এত ফ্যাশন ডিজাইনার ওয়ার্ল্ডে অনুষ্ঠান হয়, বাংলাদেশে হয়? কেন হয় না? যদি এরকম ফ্যাশন ডিজাইনের অনুষ্ঠানটাও যদি বাংলাদেশে হতো, তাহলে কি আমার কর্মসংস্থান হতো না? তাহলে কি আমার দেশের রিপ্রেজেন্টেশন হতো না? তাহলে কি আমার আরো বেশি বাজার পাওয়ার সম্ভাবনা তৈরি হতো না? হয়নি কেন? কোন এক অদ্ভুত কারণে আমরা যখনই এই শিক্ষানীতিতে আলোচনা করেছি, আমাদের ওই যে কোড অ্যান্ড কোড বাজারি চাহিদা, নিজেদের সক্ষমতা, আমরা সেখানেই সীমাবদ্ধ থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমরা কখনো এই ব্যারিয়ারটাকে ব্রেক করছি না। আর এই ব্যারিয়ারটাকে যদি আপনি ব্রেক না করেন, তাহলে যত যাই বলেন শিক্ষার এই গল্পগুলো এরকম হবে না। আর যে কোনো বিপ্লবের কথা বলছিলেন সম্ভবত প্রথম যিনি বলছিলেন, দেখেন একটা সময়, যেহেতু আমি প্রথমে বলছি দুটো গল্প বলবো, একদল মানুষ কবর থেকে লাশ তুলে নিয়ে আসলো, লাশ তুলে এনে সেই লাশটাকে কাটলো, কাটার পরে সেখান থেকে কিডনি, লিভার এগুলোর ছবি আঁকলো, আবার রাতের বেলায় যে ওই বডিটা সেলাই করে ফেরত দিত। তখন আশেপাশের মানুষ যখন জানলো, তখন তারা মনে করলো যে এরা হলো বিকৃতদেরকে মারতে হবে। কিন্তু ওই যে ব্যক্তিরা ছিল বলেই মেডিকেল সায়েন্স জানতে পেরেছিল লিভার দেখতে কেমন, কিডনি দেখতে কেমন, হার্ট দেখতে কেমন। বুঝি আপনি আজকে যে এই যে চিন্তার প্রসেসটা, আমরা সামহাও আমাদের ইন্ডিজিনাস নলেজ, লোকাল নলেজ, এই চিন্তাগুলোকে আমরা একসাথে করতে ব্যর্থ হচ্ছি, এবং ইন এ হোল রান আমরা ক্রিয়েটিভ হয়ে উঠতে পারছি না। আমাদের ক্রিয়েটিভিটির জায়গাটা সীমায়িত হয়ে যাচ্ছে। যে শিক্ষার কথা ভাই বললেন, এটা আমি বলতে চাচ্ছি যে এই শিক্ষার আলটিমেট আউটকাম কি? কেন আপনি পড়তে গেলেই প্রথম প্রশ্ন হয়, এটা আপনি মানেন আর না মানেন, বাস্তবতা এটাই যে এটা পড়ে তুমি করবা কি? এই জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া জরুরি। কারণ আপনার মাথায় আপনি শিক্ষাকে রিসিভ করেছেন হচ্ছে কিছু করার একখানা কাগজ, দক্ষতা থাকুক বা না থাকুক, বাস্তবতা কিন্তু এটাই। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় আমরা সামহাও আমাদের যে চিন্তা, আমরা যখন শিক্ষা বিষয়ক, সংস্কার বিষয়ক কথা বলি, সেই কথাগুলো বলার মধ্যে এই চিন্তাটা আসে না, এই চিন্তাগুলো বাদ পড়ে যায়। কারিগরি শিক্ষা নিয়ে এখানে খুব চমৎকারভাবে একটা কথা বলা হয়েছে, যেটা কারিগরি শিক্ষা বলেন, এর পাশাপাশি আমি এই প্রস্তাবনায় উল্লেখ করব, ওয়ার্ল্ডে কিন্তু আপনার কেয়ার গিভার্সের একটা বিশাল চাহিদা তৈরি হয়েছে। আপনি যদি বাজার দেখেন, বিশাল বড় চাহিদা, কেয়ার গিভার্সের বিশাল বড় চাহিদা তৈরি হয়েছে। তারপর আপনার ফিটনেস ট্রেনারের বিশাল বড় চাহিদা তৈরি হয়েছে। কিছু মনে করবেন না, আমাদের পাশের রাষ্ট্র তারা কিন্তু এখন ইয়োগাকে, যেটা আমাদের একটা লোকালি, সেটাকে স্পোর্টস ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে দিতে সক্ষম হচ্ছে। সেটা থেকে তারা তাদের দেশের এক্সপার্ট, মানে যারা এই ইয়োগা করেন, এদেরকে একটা ফরমেশনে দিতে সক্ষম হয়েছে। আমরা কি দিতে সক্ষম হয়েছে? মানে আমি যেটা বলছি যে একটা বাজার, শিক্ষাও যদি বাজার হয়, সেটাও তো আপনাকে চিন্তা করতে হবে যে সেটাই আপনি তাহলে করবেন কি, কারণ এই বাস্তবতা থেকে তো আপনি উঠতে পারছেন না। এখানে আমি এই প্রস্তাবনার মধ্যে এবার আমি এটা একটুখানি বলবো, এটি আমার আসলে পছন্দ হয়নি একেবারেই। আমি যেটাতে BCS ট্রেনিং কলেজ বিশ্ববিদ্যালয়ের যে পাইলট প্রকল্প, এটা কারণটা আমি বলছি যে বাংলাদেশের, যেহেতু আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াই, এটা দেখতে